প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। হ্যাঁ, তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় টপিক 3 এবং 4 এসআর অ্যাক্টের। এই সাবজেক্টে আরো একটি টপিক যুক্ত করার পরিকল্পনা করেছি, সেটা আপনারা সাজেশনে পাবেন। তো শুরু করি। টপিক 3, ইনজাংশন বা নিষেধাজ্ঞা। এমসিকিউ আমরা জানি যে এসআর অ্যাক্টের শেষের দিকে আছে, এগুলো শেষের যে অধ্যায় 50-এর পরের দিকে 52, 53, 54, 55, 56, 57 এই সেকশন গুলোতে আছে। এখানে আমরা যেটা পড়বো, অস্থায়ী, স্থায়ী এবং বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বলতে কি বোঝেন, তার মানে 3 প্রকারের নিষেধাজ্ঞা আমরা দেখতে পাচ্ছি। আবার অস্থায়ী এবং স্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য, এগুলো আমরা পড়বো। এগুলো সাধারণত যে কোনো গাইডে পাওয়া যাবে, কিন্তু এই যে প্রবলেমেটিক প্রশ্নগুলো, এগুলো অনেক গাইডে আছে, কিন্তু লিখার পদ্ধতিটা হয়তো বা ভিন্ন রকম। আর যেগুলো বর্ণনামূলক ছোট বড় প্রশ্ন আছে, সেগুলো আপনারা নিজের ভাষাতেও লিখতে পারবেন। সঠিক ধারা, সঠিক বক্তব্য যদি পেশ করতে পারেন আইনের, তাহলে নম্বর একই। কিন্তু প্রবলেমেটিক প্রশ্নর যে মূল বক্তব্য, সেটা আপনাকে থাকতে হবে, এবং আপনি কয়েকটি ফরম্যাট, আমি 2-3 রকমের ফরম্যাট শেখাচ্ছি, যেটা আপনাদের ভালো লাগে। তো শুরু করি। অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন, এইটা আমরা পাবো কত হয়, এছাড়া একটা 53 ধারায় এখানে সংজ্ঞা দেওয়া আছে। এ ধারাতে বলা হচ্ছে, অস্থায়ী নিষেধাজ্ঞা হলো এমন একটি নিষেধাজ্ঞা যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে। এটা খুবই সিম্পল এবং সাধারণ কথা, যে অস্থায়ীভাবে দেওয়া হবে। বলা হলো যে 2 মাসের জন্য সময় উল্লেখ করে দেওয়া হলো, অথবা মামলা চলাকালীন এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা থাকবে ডিক্রির পাওয়ার আগ পর্যন্ত। অস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমার যে কোনো পর্যায়ে মঞ্জুর করা যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, যেটা আইনের মধ্যেও বলা আছে, এবং এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ লাইন। এটি দ্য কোড অফ সিভিল প্রসিডিউর দ্বারা নিয়ন্ত্রিত। এটাও কিন্তু এমসিকিউ প্রশ্নের একটা গুরুত্বপূর্ণ লাইন, যে অস্থায়ী নিষেধাজ্ঞা কোন আইন দ্বারা নিয়ন্ত্রিত, সিপিসি দ্বারা নিয়ন্ত্রিত। এসআর অ্যাক্টের মধ্যে প্রশ্ন আসবে, কিন্তু অপশন থাকবে সিপিসি। এটাও এমসিকিউ প্রশ্ন আসে। এতটুকু পড়ে দিলাম, ওপরের গুলো যেগুলো আছে সেগুলো পড়বেন, বুঝতে না পারলে মেসেজ করবেন। স্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা, ইংরেজি হচ্ছে পার্মানেন্ট ইনজাংশন, বা আইনে এসআর অ্যাক্টের মধ্যে সেটা বলা আছে পারপেচুয়াল ইনজাংশন। পার্মানেন্ট শব্দটাই আমরা বেশি পরিচিত, পার্মানেন্ট ইনজাংশন এটাও বহুল প্রচলিত শব্দ, কিন্তু পারপেচুয়াল ইনজাংশনটাই দেওয়া আছে আইনের মধ্যে, তাই আমরা এটাই ব্যবহার করব। আবার ইংলিশে যদি প্রশ্ন আসে যে পারপেচুয়াল ইনজাংশন কাকে বলে, তখন তো আপনাকে বুঝতে হবে যে এটাই পার্মানেন্ট ইনজাংশন বা চিরস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞা। এটা 53 ধারায় আছে, চিরস্থায়ী নিষেধাজ্ঞা এর সংজ্ঞা। এই ধারায় কি বলছে, চিরস্থায়ী নিষেধাজ্ঞা শুধুমাত্র শুনানি শেষে, শুনানি শেষে বলতে সিভিল মামলায় শুনানি কখন কখন হয়, শুনানি বলতে সাক্ষী হওয়াকে বলা হচ্ছে পিএইচ। যেমন আমার একটি মামলায় আজকে আমি বাদী পক্ষের আইনজীবী ছিলাম, এবং অপর পক্ষ বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার পক্ষে জবাব দিয়েছে হচ্ছে জেলা প্রশাসক মহোদয়, এবং আজকের মামলায় অপর পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন এজিপি। জিপি বলতে গভর্নমেন্ট প্লিডার, এজিপি অ্যাডিশনাল গভর্নমেন্ট প্লিডার, অতিরিক্ত যিনি। তো এই মামলায় আমার মানে যারা বাদী ছিলেন, বাদীর সাথে আরো 2 জন সাক্ষী ছিলেন, এই 3 জনকে উনি জেরা করলেন, আর আমি সেটার জবানবন্দি করালাম। তো এখানে শুনানি বলতে পিএইচ এর মামলা এটা। না, এটা 54 হবে না, 53ই। আব্দুল মাজিদ ভাই, দেখেন যে 53 ধারাতেই দুইটার সংজ্ঞা দেওয়া আছে, স্থায়ী অস্থায়ী দুইটাই কিন্তু 53-তে আছে, একটু বেয়ার এক করলে দেখতে পাবেন। ধন্যবাদ, আপনার কনফিউশন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। একই ধারায় দুইটা সংজ্ঞা দেওয়া আছে আমার যতটুকু মনে পড়ছে, এটা ভুল নাই, সঠিকই আছে। চিরস্থায়ী নিষেধাজ্ঞা শুধুমাত্র শুনানি শেষে। তাহলে শুনানি কি জিনিস আমি বলছিলাম, যে যে মামলায় সাক্ষী শুরু হলো মানে পিএইচ পর্যায়ে, এটা শুনানি শুরু হয়ে গেল, নেক্সট ডেটে এটাকে এফপিএইচ, চূড়ান্ত শুনানি।
এফপিএইচে বিবাদী পক্ষের আইনজীবী, বাদী পক্ষের যদি সাক্ষী শেষ না হয় তাহলে এফপিএইচে বাদী পক্ষেরও সাক্ষী চলমান থাকবে, আরো সাক্ষী যদি দিতে চান। আর বাদী পক্ষের সাক্ষী যদি শেষ হয়ে যায়, জেরা শেষ হয়ে যায়, জেরা যদি আটকে থাকে তাহলে এফপিএইচে গিয়ে জেরা শেষ হবে। এবং পিএইচে যদি জবানবন্দি জেরা শেষ হয়ে যায় বাদী পক্ষের, তাহলে এফপিএইচে গিয়ে বিবাদী পক্ষের সাক্ষীর জবানবন্দি জেরা হবে। এটাকে বেসিক্যালি শুনানি বলা হয়, হিয়ারিং। সিভিল মামলায় আরো তো হিয়ারিং হয়, বিভিন্ন পিটিশন হিয়ারিং, কিন্তু শুনানি বলতে কিন্তু এটাকেই বোঝায়, সাক্ষ্য গ্রহণকেই বোঝায়। তো শুনানি শেষে বলতে সাক্ষ্য গ্রহণ শেষে তারপরে কি হবে, আর্গুমেন্ট হবে উভয় পক্ষে যদি হয়, আর একতরফা হলে ডিরেক্ট রায় হয়ে যাবে বা একতরফা আদেশ হবে। তাহলে শুনানি শেষে যেটা দেওয়া হবে ডিক্রির মাধ্যমে। তাহলে মোকদ্দমার গুণাগুণের উপর ভিত্তি করে, গুণাগুণের উপর বলতে উভয় পক্ষ কেমন জবানবন্দি হলো, জেরা হলো, পিডাব্লিউ ডিডাব্লিউ ইনারা কিভাবে কি বললেন তার উপর ভিত্তি করে, এটা গুণাগুণের উপর ভিত্তি করে। তাছাড়া মামলার আর্জি জবাবে কি আছে এগুলো নির্ভর করে। তারপরে ফিরিস্তি যোগে কি কি ডকুমেন্ট দেওয়া হয়েছে, শুধু মুখে বললেও তো হবে না, ডকুমেন্টারি এভিডেন্স তো থাকতে হবে সাপোর্টিং। আমি মুখে বললাম তাহলে তো আমাকে দিয়ে দিবে না সিভিল মামলা সম্পত্তি, আমার ডকুমেন্টও থাকতে হবে, দলিল থাকতে হবে। তাহলে গুণাগুণের উপর ভিত্তি করতে ডকুমেন্ট থাকতে হবে, শুনানিতে যথেষ্ট বলতেও পারতে হবে সঠিকভাবে। শুনানিতে যদি এলোমেলো হয়ে যায় মামলা হেরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সবকিছুকে বলা হচ্ছে মোকদ্দমার গুণাগুণ, প্রদত্ত ডিক্রি দ্বারা মঞ্জুর করা যায়। তাহলে সাক্ষী হয়ে গেল, জেরা জবানবন্দি হয়ে গেল, আর্গুমেন্ট হয়ে গেল, তারপরে দুই পক্ষের ব্যালেন্স দেখার পরে ডিক্রি দেওয়া গেলে দিবেন, না হলে না। আর এখানে যদি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা থাকে সেক্ষেত্রে ডিক্রির মাধ্যমেই দিবেন। এর মাধ্যমে বিবাদীকে চিরস্থায়ীভাবে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়। আরেকটু বলি, চিরস্থায়ী নিষেধাজ্ঞা কিন্তু আলাদা মামলাই করতে হয়। আর অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য, টেম্পোরারি ইনজাংশনের জন্য আলাদা মামলা করা লাগে না। টেম্পোরারি ইনজাংশন যে কোনো মামলায় চাওয়া যায়, ঘোষণামূলক মোকদ্দমা 42 ধারায়, বা চুক্তি প্রবলের মোকদ্দমায়, বা বন্টন বন্টননামার মোকদ্দমায়, দলিল বাতিলের মোকদ্দমায়, যে কোনো ধরনের সিভিল সুটের ক্ষেত্রে কিন্তু টেম্পোরারি ইনজাংশন চাওয়া যায়। কিন্তু পার্মানেন্ট ইনজাংশন সব মামলায় চাওয়া যায় না। পার্মানেন্ট ইনজাংশন চাইতে হলে আলাদাভাবে পার্মানেন্ট ইনজাংশনেরই মামলা করতে হবে। এগুলো আমরা পার্থক্যতে যে আরেকটু ক্লিয়ার হব। বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি ইনজাংশন এইটা আছে 55 ধারায়। কেউ কোনো কিছু করছে না, মনে করেন আপনার বাড়ির পাশে দিয়ে আরেকজন আরেকটা কি করে ফেলছে, বাড়ি তৈরি করছে বা বাড়ির বাউন্ডারি তৈরি করছে, অলরেডি কিছু অংশ তুলে ফেলছেন ওয়াল দিয়ে। এখন ওইটা ওইভাবে রাখা যাবে না, ভেঙে ফেলতে হবে, না হলে আপনার রাস্তা ব্লক হয়ে যাচ্ছে, যাতায়াতের সমস্যা হচ্ছে। বা আপনার জমি কেউ দখল করে নেওয়ার জন্য সেখানে কি করে ফেলছে, তার কাটার বেড়া দিয়ে ফেলছে, তাহলে সেটাকে রিমুভ করতে হবে, তুলে ফেলতে হবে। তাহলে আপনাকে পার্মানেন্ট ইনজাংশনের মামলা করতে হবে এবং এর সাথে ম্যান্ডেটরি ইনজাংশন চাইতে হবে। পার্মানেন্ট ইনজাংশনের মামলার ভেতরে ম্যান্ডেটরি ইনজাংশন চাইতে হবে, ম্যান্ডেটরি ইনজাংশনের জন্য আলাদা মামলার করার সুযোগ নেই। তাহলে ম্যান্ডেটরি ইনজাংশন, টেম্পোরারি ইনজাংশন আলাদা মামলা লাগে না, অন্য মামলার মধ্যে চাইতে হয়। আসলে ম্যান্ডেটরি ইনজাংশনটা টেম্পোরারি ইনজাংশনের মতোই কিন্তু পিটিশন দিয়ে চাওয়া যায়, আর পার্মানেন্ট ইনজাংশন আরজির মাধ্যমে চাইতে হয়। তাহলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা এর সংজ্ঞা প্রদান করা হয়েছে 55-তে। এধারে কি বলা হচ্ছে, যখন একটি বাধ্যবাধকতা ভঙ্গ রোধ করার জন্য একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করা আবশ্যক, যা আদালতের মাধ্যমে কার্যকরী করার যোগ্য, তখন আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে, তার মানে ম্যান্ডেটরি ইনজাংশন সবসময় কিন্তু ইচ্ছাধীন ক্ষমতা বলে দিতে হয়। ম্যান্ডেটরি ইনজাংশনের মাধ্যমে কিন্তু এটা দেওয়া লাগে। তা রোধকল্পে এবং সাথে প্রয়োজনীয় কাজ সম্পাদনে বাধ্য করার জন্য বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। তাহলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কিন্তু আমরা আদালতে যখন চাইবো তখন আদালত ইচ্ছা হলে সেটা দিবেন, না হলে নাও দিবেন, তার স্বেচ্ছাধীন ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ার। 3 প্রকার ইনজাংশনের আমরা সংজ্ঞা জেনে নিলাম, কি বুঝে নিলাম। এরপরে স্থায়ী অস্থায়ীর মধ্যে পার্থক্য।
আমরা এসআর অ্যাক্ট এবং সিপিসি এই দুইটা আইনের ভিত্তিতে পার্থক্যগুলো নিরূপণ করব। সংজ্ঞা দেওয়া আছে, অলরেডি আমরা পড়েছি। নিয়ন্ত্রণ, কোড অফ সিভিল প্রসিডিউরের আদেশ 39 কর্তৃক নিয়ন্ত্রিত হয় অস্থায়ী নিষেধাজ্ঞা, কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞা এসআর অ্যাক্টের 54 ধারা কর্তৃক নিয়ন্ত্রিত। তার মানে টেম্পোরারি ইনজাংশন চাইতে হলে পিটিশন দিতে হবে অর্ডার 39 অনুসারে, সিআরপিসি। আর পার্মানেন্ট ইনজাংশন বা পারপেচুয়াল ইনজাংশন চাইতে হলে 54 ধারায়, এছাড়া একটা 54 ধারায় আর্জি দাখিল করতে হবে, নতুন মামলা, আলাদা মামলায়। প্রার্থনাকারী, অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনায় বাদী বা বিবাদী যে কোনো পক্ষ বিজ্ঞ আদালতের দ্বারস্থ হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ লাইন। বাদী মামলা করেছে, বাদীকে কোনো কিছু আটকানোর জন্য বিবাদী কিন্তু টেম্পোরারি ইনজাংশনের পিটিশন দিতে পারেন। বাদী তো দিতে পারেনি, বিবাদীও দিতে পারবে। কিন্তু পার্মানেন্ট ইনজাংশনের যখন কোনো ব্যক্তি আদালতে আর্জি দিবেন, তাহলে তো বিবাদী তো আর আর্জি দিতে পারেন না। অতএব চিরস্থায়ী নিষেধাজ্ঞা শুধুমাত্র বাদী পক্ষ বিজ্ঞ আদালতের দ্বারস্থ হতে পারেন। তাহলে প্রার্থনাকারী মানে কে চাচ্ছেন, আর্জি যিনি দিবেন তিনি পার্মানেন্ট ইনজাংশন চাইতে পারবেন। তাহলে এখানে বিবাদীর লিখিত জবাবের মাধ্যমে পার্মানেন্ট ইনজাংশন চাওয়ার কোনো সুযোগ নেই। তবে বিবাদী শুধুমাত্র অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারে। প্রার্থনার প্রকৃতিটা কেমন হবে? দরখাস্ত আকারে, পিটিশন আকারে টেম্পোরারিটা, এবং পারপেচুয়ালটা হচ্ছে আর্জি দাখিলের মাধ্যমে। অলরেডি এটা আমি বলে ফেলেছি। সেটার মধ্যে একটা ছোট পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। সিদ্ধান্তের প্রকৃতি, অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশের মাধ্যমে দেওয়া হয়, কারণ অস্থায়ী নিষেধাজ্ঞা পিটিশন যেহেতু দেওয়া হয়, পিটিশন মঞ্জুর হলে একটা অর্ডার হয়, না মঞ্জুর হলেও একটা অর্ডার হয়। আর পক্ষান্তরে চিরস্থায়ী নিষেধাজ্ঞা রায় ও ডিক্রির মাধ্যমে মঞ্জুর করা হয়, কারণ মামলা শেষে যেহেতু দেওয়া হয়, মানে ফাইনাল ডিসিশন। নিষেধাজ্ঞা বাতিলের এখতিয়ার কারো আছে কি? মঞ্জুর করে আদালত উপযুক্ত কারণ ও অবস্থা জেনে রিভিউ এর মাধ্যমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বাতিল করতে পারে। রিভিউ এর প্রার্থনা করলে সেই আদালতই আবার সেটা বাতিল করতে পারে। আর অপরদিকে শুধুমাত্র আপিল আদালত আপিল এখতিয়ার প্রয়োগের মাধ্যমে চিরস্থায়ী নিষেধাজ্ঞার রায় ও ডিক্রি বাতিল করতে পারেন। তাহলে পার্মানেন্টটা বাতিল করতে হলে আপিলের মাধ্যমেই যেতে হবে, আর টেম্পোরারিটা রিভিউ এর মাধ্যমেও যাওয়া যেতে পারে। তো এখানে আমি 6টি পার্থক্য রেখেছি, 5 নম্বরের জন্য পারফেক্ট একটা উত্তর। আপনারা বুঝে বুঝে মনে রাখবেন, নিজের ভাষায় লিখবেন, সমস্যা নেই। স্থাবর সম্পত্তি সংক্রান্ত চিরস্থায়ী নিষেধাজ্ঞা এর ডিক্রির জন্য আনীত মোকদ্দমা কি কি মৌলিক বিষয় প্রমাণ করা আবশ্যক? চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি আপনি চাচ্ছেন, তাহলে আপনাকে কি কি প্রমাণ করতে হবে? অবশ্যই 54 ধারা বিশ্লেষণ করলে আমরা এগুলো পাবো। 54 ধারায় কি বলা আছে, কোন ক্ষেত্রে পার্মানেন্ট বা পারপেচুয়াল ইনজাংশন মঞ্জুর করা যায়, কোন ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়, এটা বলা আছে 54 ধারায়। সেই 5টা পয়েন্টই এখানে তুলে দেওয়া আছে। আমার এমসিকিউ নোটে এভাবেই আছে, ওইটা এখানে তুলে দেওয়া আছে যেন মনে রাখতে মুখস্থ করতে সুবিধা হয়। চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি প্রাপ্তির জন্য বাদীকে অবশ্যই প্রমাণ করতে হবে কি? প্রতিবাদী, প্রতিবাদী বলতে বিবাদী, বিবাদীর আরেক নামই প্রতিবাদী। বাদীর জন্য সম্পত্তির জিম্মাদার এক্ষেত্রে অবশ্যই দিবে। অধিকার লঙ্ঘনের ফলে কৃত বাস্তব বা সম্ভাব্য ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নেই। আমরা চুক্তি প্রবলের যখন মামলা, চুক্তি প্রবলের বিষয়গুলো যখন পড়ছিলাম 12 ধারায় এমসিকিউ নোটে, তখন দেখবেন যে এই কথাগুলো আছে যে চুক্তি যদি ভঙ্গ করে কেউ, তাহলে এতই ক্ষতি হবে যে ওই পক্ষের চুক্তিটা কার্যকর করার জন্য অপর পক্ষকে বাধ্য করাটাই সবচেয়ে ভালো হবে, না হলে কত ক্ষতি হবে এটা মানদণ্ড নাই। অধিকার লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না, মানদণ্ড আছে কিন্তু আর্থিক ক্ষতির পরিমাণ যত তত দিবে না অপরপক্ষ। তার মানে সুনির্দিষ্ট কার্য সম্পাদন অর্থাৎ চিরস্থায়ী নিষেধাজ্ঞার মঞ্জুর করাটাই শ্রেয়। অধিকার লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না, এই কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ আছে 12 ধারাতে। এবং আরেকটা যুক্ত হয়েছে, 12 ধারাতে 4টা আছে কিন্তু এখানে আরেকটা যুক্ত হয়েছে কি, বিচার বিভাগীয় কার্যধারার জটিলতা নিবারণের জন্য নিষেধাজ্ঞা যদি প্রয়োজনীয় হয়। উপরোক্ত যে 4টি পয়েন্ট আছে 12 ধারাতে সেম পয়েন্ট আছে।
এগুলো ছাড়াও আরেকটা পয়েন্ট যুক্ত করা হয়েছে, আদালত যদি মনে করে এর বাইরেও কোনো কিছু আছে তিনি দিবেন, তাহলে তিনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই 5টা পয়েন্ট মুখস্থ করে নেবেন। দেওয়ানি আদালত কখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রি দিয়ে থাকে? কখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়? সেম প্রশ্ন কিন্তু। এখানে দেখেন 54 ধারা একটু আগে আমরা যেটা পড়লাম সেটাই এখানে, তার মানে প্রশ্ন অথবা আকারে আসলেও এভাবে আসলেও কিন্তু লেখা যাবে। সেম উত্তর। কখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রি দিতে অস্বীকার করতে পারেন, এটা উল্টো, আগে কখন দিবেন এবার কখন দিবেন না বা নাম মঞ্জুর করবেন, এটা আছে 56তে। 11টি ক্ষেত্রে, তাহলে মঞ্জুর করবেন হচ্ছে 5টি ক্ষেত্রে, মঞ্জুর করবেন 5টি ক্ষেত্রে, আর নাম মঞ্জুর করবেন 11টি ক্ষেত্রে। নাম মঞ্জুর করার জায়গায় বেশি নির্দিষ্ট করা আছে। যদি না কার্যধারার পৌনঃপুনিকতা রোধকল্পে নিষেধাজ্ঞা আবশ্যক হয়, পৌনঃপুনিকতা বলতে একই বিষয় বারবার আসছে, একই ধরনের বিষয় যদি বারবার আসে, সেটাকে রিপিটেড প্রসিডিউর যদি হয়, তাহলে তিনি রিপিট না করার থেকে মানে মঞ্জুর করাই শ্রেয়। কিন্তু যখন দেখছে যে রিপিট হচ্ছে তখন মঞ্জুর করবেন, আর যখন দেখবেন যে রিপিট হচ্ছে না তখন না মঞ্জুর করে দিবেন। দেখেন প্রথমে যদি না আছে, অধীনস্থ নয় এমন আদালতের কার্যধারা স্থগিত রাখতে। সহকারী জজ আদালতে দরখাস্ত দিয়ে বলা হচ্ছে জেলা জজ আদালতে একটা মামলার আপিল চলছে, সেটা একটু নিষেধাজ্ঞা দিয়ে থামিয়ে দেন তো ইওর অনার। তাহলে সহকারী জজ কি তার উপরের যে উচ্চ আদালত আছে, জেলা জজের কোনো কার্যধারা স্থগিতের জন্য তাকে নিতেই যেতে পারেন? তার মানে ছেলে তো আর বাপকে নিতেই যেতে পারেন না, ব্যাপারটি এরকম। এখানে ছেলে এবং বাবা, এই উদাহরণ কেন দিচ্ছি, রেসপেক্টের দিক থেকে। তো সন্তান পিতাকে আদেশ করতে পারেন না, অনুরোধ করতে পারেন। এখানে আদালত কখনো নিম্ন আদালত উচ্চ আদালতে কোনো কিছু নির্দেশনা দিতে পারেন না। এলসিআর তলব হয় লোয়ার কোর্টের, উচ্চ আদালত নিজ আদালত থেকে কোনো কিছু তলব করে, উচ্চ আদালত নিজ আদালতকে নির্দেশ দেয়। সহকারী কোর্টে, নিম্ন আদালতে বা জেলা জজ আদালতে কোনো মামলা চলছে, হাইকোর্টে কোনো স্টে অর্ডার নিয়ে এসে ওই আদালতে জমা দিয়ে দিলেই এই আদালত থেমে যাবে, কারণ হাইকোর্ট আরো উপরে আছে। কিন্তু নিচ থেকে উপরে নির্দেশ দেওয়া যায় না, সেটাই বলা হচ্ছে। এরকম কেউ যদি চায় তাহলে সেটা অবশ্যই নামঞ্জুর করবেন, কারণ এখতিয়ারই নাই তার। কোনো ব্যক্তিকে আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নিকট আবেদন করা হতে বিরত থাকা। একজনকে একজন আমাকে হুমকি দিচ্ছে যে আপনার নামে মামলা করব, সে ফর এক্সাম্পল, বা আপনাকে হুমকি দিচ্ছে যে আপনার নামে মামলা করব, আপনি সিভিল আদালতে গিয়ে বললেন যে ওই ব্যক্তি আমার নামে মামলা করতে চাচ্ছে, একটা নিষেধাজ্ঞা দিয়ে দেন যেন আমার নামে মামলা করতে না পারে। তো আপনার নামে মামলা করতে পারবে না, এই মর্মে কখনো নিষেধাজ্ঞা চাওয়া যায় না। মামলা যদি সঠিক হয় মামলা করার অধিকার সবার আছে। আর মামলা যদি মিথ্যা হয়, তখন যে আদালতে মামলা করা হচ্ছে সেই আদালত চিন্তা করবেন মামলাটা নিবেন কিনা, প্রাইমা ফেসি কেস আছে কিনা, প্রাইমা ফেসি কি মামলা আপাত দৃষ্টিতে সত্য মনে হচ্ছে কিনা, মেরিট আছে কিনা মামলার, থাকলে আদালত অবশ্যই মামলা নেবে, প্রয়োজনে তদন্ত দিবেন, সরাসরি আমলে গ্রহণ না করে। সরকারি বা বিদেশি সরকারের সরকারি বা বিদেশি সরকারি কোনো সার্বভৌম কাজে হস্তক্ষেপ। সরকারি কাজে হস্তক্ষেপ করার জন্য আদালতে কি করা যাবে না, ইনজাংশন চাওয়া যাবে না সিভিল কোর্টে। ফৌজদারি কার্যধারা স্থগিত রাখতে, সিভিল কোর্টে মামলা চলছে, সেই মামলায় একটা দরখাস্ত দিলাম যে এই বাদী বিবাদের মধ্যে ক্রিমিনাল কোর্টে আরেকটা কি চলছে, মামলা চলছে। মনে করেন এক মহিলা তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন, তাহলে ক্রিমিনাল কেস, যৌতুকের কেস। আবার তিনি তার মোহরানা এবং নিজ এবং সন্তানের খরপোশের জন্য সিভিল কোর্টে আবার পারিবারিক মামলা করেছেন, পারিবারিক কোর্টে, তাহলে পারিবারিক মামলাটাও সিভিল নেচারের মামলা। এখন সিভিল কোর্টে যে যদি বলা হয় যে ইওর অনার আমি তো এখানে খরপোশ দিবই বা দিচ্ছি, তাহলে ওই যে যৌতুকের মামলা করেছে ওইটা একটু স্থগিত করে দেওয়ার ব্যবস্থা করেন একটা ইনজাংশন দিয়ে, আমি দরখাস্ত দিয়ে দিচ্ছি। এটা করা যাবে না। ক্রিমিনাল কোর্ট করবে ক্রিমিনালের মতন, সিভিল কোর্ট চলবে সিভিলের মতন, সিভিল ক্রিমিনালের মধ্যে এইভাবে কানেকশন তৈরি করা যাবে না। তবে হ্যাঁ, ইনজাংশনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞাটা দিবেন না। কিন্তু ক্রিমিনাল কোর্টের কোনো আদেশ বা কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু নথিপত্র সিভিল কোর্টে সাক্ষ্য হিসাবে সাবমিট করা যাবে, দেখানো যাবে। আবার সিভিল কোর্টের কোনো কিছু ক্রিমিনাল কোর্টেও সাবমিট করা যাবে, মানে
কানেকশন তৈরি করা যাবে, কিন্তু ইনজাংশন নেওয়া যাবে না সিভিল কোর্ট থেকে ক্রিমিনাল কোর্টের জন্য। যে উনি আসবেন গান গাইতে, কিন্তু উনি গান গাইতে আসতে পারলেন না, সিভিল কোর্টে মামলা করা হলো যে উনি গান গাইতে আসতে চাচ্ছেন না, তাকে বাধ্য করা হোক। তো আমরা জানি 57 ধারায় নেগেটিভ এগ্রিমেন্ট আছে। তো এখানে ইনজাংশন দিয়ে বা তাকে ম্যান্ডেটরি ইনজাংশন দেওয়া যাবে না, কারণ সেটা সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না, যে চুক্তি পালন ও উৎপাতের অজুহাতে কোনো কাজে বিরতির জন্য। মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা আমার জন্য বিরক্তিকর নুইসেন্স। কোনো হিন্দু ব্যক্তি যদি বলে যে একটা মসজিদের পাশে আমার বাড়ি, ভোরবেলা মাইকে যখন আজান দেওয়া হয় তখন আমার ঘুম ভেঙে যায়, এটা যদি ইনি ইনজেকশন চাই তাহলে হয়তোবা আদালত দিবেন না, কারণ এটা উৎপাত হিসাবে ধরবেনই না। আজানের যে ধ্বনি সেটা তার কাছে উৎপাত মনে হলেও এখানে উনি এটা চাইতে পারেন না। এখানে ধর্মীয় ভাবে এটা একটা কাস্টম হয়ে গেছে যে আগে আজান মৌখিক ভাবে দেওয়া হতো, এখন উচ্চস্বরে মাইকে আজান চলছে, এটা প্রচলন হয়ে গেছে। অতএব এটাকে আটকানোর জন্য কেউ যদি উৎপাত হচ্ছে এই বলে মামলা করে তাহলে এটা পড়বে না। যদিও তার মেন্টাল ইস্যু হয়, মানে ওই শারীরিক মানসিক সমস্যা হতে পারে মানুষের উচ্চস্বরে যদি শব্দ হয়। কারণ আমরা মুসলমান যখন আজান শুনবো আমাদের মধ্যে ভালো লাগা, একটু দরদ কাজ করতে পারে, কিন্তু যিনি ইসলাম ধর্মের অনুসারী না তার কাছে সেটা ভালো নাও লাগতে পারে। তো এটা আমাদের আলোচনার বিষয় না, একটা উদাহরণ দিলাম। এই ধরনের কেস ইন্ডিয়াতে হয়েছে, তাই এটা মাথায় আসলো সহজে। এটা ডেফিনেটলি উৎপাত হিসেবে আদালত মেনেই নিবে না, অন্তত বাংলাদেশে বা ইসলামিক কান্ট্রি গুলোতে। আরো অনেক কিছু উদাহরণ দেওয়া যেতে পারে, আপনারা চিন্তা করবেন, উদাহরণ তৈরি করার চেষ্টা করবেন, প্রয়োজন আমার সাথে শেয়ার করবেন। বাদীর মৌন সম্মতি রয়েছে, মানে মনে মনে চাচ্ছে হোক, সমস্যা কি? এমন ক্রমাগত লঙ্ঘন রোধে, মানে বাদী নিজেই বাধা দিচ্ছে না বা বাধা দেয়নি, 4 বছর 5 বছর 10 বছর ধরে চলছে, হঠাৎ এসে সেটা আবার লঙ্ঘনের জন্য আদালতে কি করছে, মামলা করছে ইনজাংশনের জন্য। এটা কেন আদালত নামঞ্জুর করবেন? কারণ এখানে কজ অব অ্যাকশন তৈরি হয়নি। কজ অব অ্যাকশন কি? মানুষ, বাদী কখনো তাকে নিষেধ করেনি বাস্তবে, সে নিষেধ না করে ডিরেক্ট আদালতে মামলা করতে আসছে। কিন্তু কজ অব অ্যাকশন বলতে এখানে মামলা করার কারণ উদ্ভবই হয়নি, সে মনে মনে সম্মতি দিয়ে রাখছে, তার মানে কখনো সে নিষেধই করেনি। নিষেধ করলো একদিন, তারপর যদি না শোনে তাহলে সেই দিন থেকে তার মামলা করার কারণ উদ্ভব হবে। আশা করি বুঝতে পারছেন, বর্গীয় জ নম্বরে কজ অব অ্যাকশন না থাকার কারণে এইটা মঞ্জুর করবেন না। জিম্মা ভঙ্গের জন্য যখন অন্যভাবে সমপরিমাণ প্রতিকার সম্ভব। একটা জিম্মা রাখা হয়েছিল, একজন আরেকজনের কাছে কি করছে, তার মূল্যবান সম্পত্তি, মনে করেন একটা সোনার হার রেখে আসছে প্রায় 2 ভরি ওজনের, রেখে হয়তোবা কোনো টাকা পয়সা নিয়েছেন, জিম্মা বলতে বন্ধক রেখেছেন, মর্টগেজ রেখেছেন, 2 মাস 3 মাস পরে ক্যাশ দিয়ে আবার এটা উঠিয়ে নেবেন। কিন্তু 2 মাস পরে যে সময় মতো গিয়েছেন, যে দেখছেন যে যার কাছে, যে স্বর্ণকারের কাছে রাখা হয়েছে, উনি ওটা বিক্রয় করে দিয়েছেন অন্য কোথাও। এখন উনি বলছেন আমার হার দেন, তো বলছে আপনার হার আরেকজনের পছন্দ হয়েছে, আমি বিক্রয় করে দিয়েছি। তো দুঃখিত, আমার যেহেতু ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। তাহলে কি করতে হবে? এই হারের যে মূল্য, সে মূল্যের টাকা দিয়ে দিতে হবে, অথবা সেম আরেকটা নতুন হার তাকে তৈরি করে দিতে হবে। এই ধরনের কেস থাকতে পারে, একটা উদাহরণ দিলাম, এরকম হয় বাস্তবে। তাহলে সমপরিমাণ প্রতিকার দিয়ে ওই সেম হার একটা দিয়ে দিল, অথবা তৈরি করে দিল বা টাকা দিয়ে দিল, তাহলে মেনে নিবে। তাহলে আর নিষেধাজ্ঞার দরকার নাই, কারণ বিক্রয় করে দিয়েছে, জিম্মা ভঙ্গই করে ফেলেছে।
তাহলে সেটা আর কি করে ফেরত দেবে? এখন যার কাছে বিক্রয় করেছে তার কাছে গেল, ভাই ভুল করে হারটা বিক্রয় করেছে, দিয়ে দেন বা আপা দিয়ে দেন। তিনি আর দিবেন না, কিনেছে কি ফেরত দেওয়ার জন্য? দিল না। তাহলে কি হবে? বাধ্য হয়ে তাকে আরেকটা তৈরি করে দিতে হবে, না হলে কিনে দিতে হবে তাকে আলাদাভাবে, বা টাকা ফেরত দিতে হবে। যখন আবেদনকারী ও তার প্রতিনিধির আচরণ এমন হয় যে, মানে আবেদনকারী বলতে যিনি নিষেধাজ্ঞা চাচ্ছেন, এবং প্রতিনিধি বলতে আইনজীবীকে এখানে বোঝানো হচ্ছে, অ্যাডভোকেট, তা তাকে আদালতের সাহায্য হতে বঞ্চিত করে। মানে আদালতে এসে আদালতকে যদি কন্টেম্প্ট অফ কোর্ট, মানে আদালতে যদি ভালো আচরণ না করে, আদালতে আবেদন করেছি তাহলে এখানে বিনয়ের সহিত আদালতের সাথে কি করতে হবে? সাবমিশন করতে হবে, হিয়ারিং করতে হবে, চাইতে হবে। আদালতে এসে আপনাকে দিতে হবে, কেন দিবেন না? আদালতের সাথে যদি তর্কে জড়িয়ে যাওয়া হয়, আদালত রুষ্ট হতে পারেন, হয়ে দেওয়া মানে মামলা মঞ্জুর হয়ে যাবে, তারপরেও ইচ্ছা করে নামঞ্জুর করে দিতে পারেন, কারণ ইচ্ছাধীন ক্ষমতা। আদালতের যদি মন ভেঙে যায়, তাহলে আপনার মঞ্জুরটা নামঞ্জুর হয়ে যাবে। বিষয়বস্তুতে আবেদনকারীর ব্যক্তিগত স্বার্থ না থাকলে, এখানে ব্র্যাকেটে লিখেন লুকাস স্ট্যান্ডি। আদালতের যদি লুকাস স্ট্যান্ডি না থাকে, LOCUS, লোকাস স্ট্যান্ডি, STAN, স্ট্যান্ডি, স্ট্যান্ডি, লুকাস স্ট্যান্ডি, এটা একটা ল্যাটিন টার্ম। এর অর্থ হচ্ছে ব্যক্তিগত স্বার্থ না থাকা। এখন নিজের খেয়ে বনের মোষ তাড়ানো যাবে না। আপনার সমস্যা আপনি দরখাস্ত করবেন, অন্যের সমস্যা আপনি কেন আসছেন? অন্যের সমস্যা তখনই যাওয়া যায় PIL এর মাধ্যমে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। জনস্বার্থে মোকদ্দমা করলে রিটের মাধ্যমে যাওয়া যায়, এবং এই ধরনের PIL এর মাধ্যমে যাওয়া যায় হাইকোর্টে। কিন্তু নিম্ন আদালতে আপনি নিজের কোনো কানেকশন নাই মামলার, যে সম্পত্তি আপনি নিজের খেয়ে বনের মোষ তাড়াতে আসছেন, মানে অন্যদের সমস্যা নিজের ঘাড়ে নিয়েছেন। আদালত বলবে যে এখানে আপনার কোনো চাওয়ার অধিকারই নাই, তাহলে মামলা চলবে না, দরখাস্ত নামঞ্জুর। আশা করি বুঝতে পেরেছেন। এরপর একটি প্রবলেমেটিক প্রশ্ন। এই প্রবলেমেটিক প্রশ্ন কমন আসবে তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু এই ধরনের প্রবলেমেটিক প্রশ্ন ভাষা পরিবর্তন করে আসতে পারে। তো ইনজাংশনের উপরে প্রবলেমেটিক প্রশ্ন কেমন আসতে পারে? এক্স নামে একজন ব্যক্তি ক্রুসিবল তৈরি ও বিক্রয় করে, যেগুলো তিনি পেটেন্ট প্লাম্বাগো ক্রুসিবল, একটা নাম দিয়ে দিয়েছে, মানে ব্র্যান্ডিং নামে বাজারজাত করে, যদিও সেগুলো কার্যত কখনো পেটেন্ট করা হয়নি। তো উনি দাবি করছেন এগুলো পেটেন্ট বা কপিরাইটের অন্তর্ভুক্ত হয়েছে, এরকম কোনো কিছু, কিন্তু তিনি আদৌ করেননি। তার মানে তিনি একটা ফলস মেসেজ বাজারে দিয়ে আসছে, মার্কেটিং করেছেন ঠিকই, কিন্তু তার আইনগত ভিত্তি নাই, মানে সেটা প্রোটেক্ট করা রাখে নাই, পেটেন্ট করেননি বা কপিরাইট করেননি। ওয়াই একই নামে তার তৈরি ক্রুসিবল বাজারজাত করা শুরু করলো। ওয়াই একই নামে প্লেটেন প্লামগো ক্রুসিবল নামে ক্রুসিবল, এখানে ক্রুসিবল একটা প্রোডাক্ট। তো এখানে আপনি বলতে পারেন হাতুড়ি, এটা বলতে পারেন যে অন্যান্য যে কোনো ডিভাইস হতে পারে, যে কোনো টুল হতে পারে, বা যে কোনো প্রোডাক্ট, পোশাক হতে পারে, ফার্নিচার হতে পারে, এটসেট্রা এটসেট্রা, কিন্তু একই নামে আরেকজনের নকল করছে একই কথায়। এক্ষেত্রে ওয়াই এর বিরুদ্ধে এক্স এর আইনগত প্রতিকার কি? এখানে এক্স কি ওয়াই কে থামাতে পারবে? কারণ এক্স এক্স এর তো নিজের যে প্রোডাক্ট সেটার কি নাই, পেটেন্ট নাই, মানে প্রোটেকশন নাই আইনত, তাই সাধারণত পারবে না, কোনো প্রতিকার নাই। দেখবেন এখানে ঘটনাটা তুলে দিছি, বিচার্য বিষয় কি, পারবে কিনা, প্রতিকার কি। আইনের 56 ধারার বিধান এখানে নিয়ে আসতে হবে। 11টি ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা নামঞ্জুর হবে, এটা আমরা একটু আগে পড়লাম। সেটার যার একটি হলো, তাহলে 11টির মধ্যে একটি পয়েন্ট ম্যাচ করে এই ঘটনার সাথে কি? যদি বিষয়বস্তুতে আইনত আবেদনকারী ব্যক্তিগত স্বার্থ না থাকে, তবে বিজ্ঞ আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা মঞ্জুর বা প্রত্যাখ্যান বা নামঞ্জুর করবেন। কেউ বলেন তো যেখানে ব্যক্তিগত স্বার্থ কিভাবে নাই? ব্যক্তিগত স্বার্থ আছে তো। তিনি মনে করেন যে এই ক্রুসিবল বিক্রয় করে, পেটেন্ট প্লাম্বো ক্রুসিবল বিক্রয় করে তো অনেক টাকা ইনকাম করছেন। ওয়াই যখন একই নামে ক্রুসিবল সেল করবে, তাহলে তার ইনকাম কমে যাবে না? সেল কমে যাবে।
সেল কমে যেয়ে সে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে তার তো ব্যক্তিগত স্বার্থ আছে দেখে মনে হচ্ছে, কিন্তু এখানে আমি লিখেছি যে ব্যক্তিগত স্বার্থ নাই। কিভাবে নাই বলেন তো, কে বলতে পারবেন? ফাতিমা বলেন, ফাতিমা আপা নীলফামারী থেকে। মাইক অন করে কথা বলেন। পলি আপু বলেন। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ বলেন। এখানে আমি যে লাইনটা লিখেছি, ব্যক্তিগত তো স্বার্থ আছে, কিন্তু কিভাবে এটা ম্যাচ করছে বলেন তো? আসলে ব্যক্তিগত স্বার্থ আছে এটা ঠিক, তবে এটা হুম হুম। ওই যে আইনত প্রোটেক্টেড না। এই যে এখানে লিখে এই আছে কারণে আইনত শব্দটা যুক্ত আছে দেখেন। হ্যাঁ 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 আছে, এটা এই জন্যই বললাম যে সে তো তো আইন এখানে দ্বারা তার ব্যক্তিগততাকে প্রোটেক্ট করেনি। এই হুম কারণেই হুম, বলা হচ্ছে আইনত নেই, কিন্তু প্রকৃতপক্ষে আছে। কিন্তু প্রকৃত যেহেতু এখানে আইনত নেই, তাহলে আইন তো সেটা প্রোটেকশন দিতে পারবে না, তাই না? না এটা কখনোই দিতে পারবে না। সেটাই মনে আইন করেন যে মেনে না এক চললে আইন দিতে পারবে না। এক ছেলে আরেকটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক আছে, বিয়ে হয়নি, এখন ব্রেকআপ হয়ে জি যাচ্ছে, ছেলেটা ছেড়ে যেতে চাচ্ছে, মেয়েটা আদালতে মামলা করলো, ইওর অনার আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার বন্ধু তাকে আটকাতে হবে। হুম। আদালত যদি নিষেধাজ্ঞা চাই, আদালত দিবে নিষেধাজ্ঞা? না এটা অসম্ভব, কারণ এখানে আইন দিবে না। দ্বারা যদি প্রোটেক্টেড। বিবাহিত যদি বিবাহিত হতো তাহলে দিত, কারণ অধিকার সৃষ্টি হতো কাবিননামা থাকলে, তাই না? অন্য জি জি ধর্মে হলে যদি বিবাহ রেজিস্ট্রি করা হতো বা রেজিস্টার্ড ম্যারেজ হলে আইন দ্বারা প্রোটেক্টেড হতো সম্পর্কটা, কিন্তু কোনো কাগজের কোনো প্রোটেকশন বা আইনত প্রোটেক্টেড কোনো সম্পর্ক না হলে প্রেমের সম্পর্ক কিন্তু কি করা যাবে না, আইনত প্রোটেকশন দিবে না, কোনো প্রতিকারই নাই। এখানেও তাই হয়েছে, ব্যক্তিগত স্বার্থ আছে, মনের সাথে মনের কানেকশন আছে, কিন্তু আইনে সেটা সুরক্ষিত নাই, এখানে প্রোটেকশন পাওয়া যাবে না। ঠিক এখানেও একই ঘটনাই ঘটেছে। আচ্ছা, আরেক ভাই হাত জি উত্তোলন জি। করেছেন, মিলন ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ক্লাসের ভাগে একটু কথা বলি। স্যার আমাদের এই হিন্দুদের তো বিয়েতে হলো রেজিস্ট্রি হয় না। এখন হয় অবশ্যই যারা চাকরি বাকরি করে, কিন্তু সামাজিক ভাবে বিয়ে হয়। এখন কোনো স্ত্রী যদি তার স্বামীকে অস্বীকার করে যে এ আমার স্বামী না, তাহলে ওই স্বামীর কি করণীয় স্যার? এলাকার লোকজন নিয়ে যাবে আদালতে, নিয়ে যে প্রমাণ দিবে যে ওনারা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করেছে কিনা, মানুষ দেখেছে কিনা। তো স্যার মহিলা তো নিজেই যদি বলে যে না ও আমার স্বামী না, আমি চিনি না, তাহলে তো সেই স্বামীর তো খুব কঠিন অবস্থায় যাবে স্যার। এইটা মানে আদালতে প্রোটেকশন পাওয়া যাবে, যদিও কি নাই আর বিবাহ রেজিস্ট্রি করা নাই, কিন্তু ঝামেলা আছে এটা পেতে। স্থানীয় প্রতিনিধি আছে, তার কাছ থেকে একটা কি নিতে হবে, প্রত্যয়নপত্র। সার্টিফিকেট নিতে হবে, প্রত্যয়নপত্র নিতে জি হবে, এরা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে, একটা তারিখ দিবে বা একটা সাল দিবে, এত তারিখ থেকে বা দীর্ঘ এত বছর থেকে মাস থেকে এরা স্বামী স্ত্রী হিসেবে এই এলাকায় বসবাস করছে। তো এই যে জি এতটুকুই তাদের কি হিসাবে বিয়ের একটা সার্টিফিকেট হিসেবে কাজ করবে। তো এটাকে দাঁড় করানো টাফ আছে, হ্যাঁ, কিন্তু সম্ভব, অসম্ভব নয়। আর কিছু? না স্যার, একটু মজা করলাম স্যার, একটু ক্লাসের ফাঁকে। না মজা না, এখানে আইনটা তো জানা হলো আপনার। এটা হয়তো বা জি প্রবলেম নিয়ে আসবে। কিছুদিন আগে জি আমাদের একটা কোর্টে এই ধরনের প্রবলেম আসছে। হ্যাঁ, জি জি কি হিন্দুদের মধ্যে কি হয় না, তালাক হয় না, কিন্তু মহিলা কি করবে না, স্বামীর সংসার করবে না, একটা বাচ্চাও আছে। এখন জি আদালত সিদ্ধান্ত নিতে পারছে না, নতুন জজ সাহেব একজন মহিলা আসছেন মুসলমান, উনি সিদ্ধান্ত জি দিতে পারছেন না। তো উনি বললেন ঠিক জি আছে, আমি এটা সিনিয়রদের সাথে আলোচনা করে, মানে হয়তোবা জেলা জজ সাহেবের সাথে আলোচনা করে উনি সিদ্ধান্ত দিবেন। ইনস্ট্যান্ট সিদ্ধান্ত জি দিতে পারলেন না, এরকম হতেই পারে। আইন তো স্যার আমাদের
স্যার প্র্যাকটিসের একটা বিষয়। আমাদের এই সাতক্ষীরা কোর্টে ঠিক এই সেম ঘটনা ঘটছিল। একটা হিন্দু মহিলা তার নিজের এই স্বামীর ভাগ্নের সাথে হইলো এইভাবে হইলো স্বামীকে ত্যাগ করে নিজের ওই স্বামীর ভাগ্নের সাথে হইলো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এখন কোর্টে এসে একদম হইলো জজ কোর্টেই দায়রা জজের কাছেই বলছে যে আমি ওই স্বামীর চিনি না, মানে স্বামী, অথচ বলতেছেন আমি ওনাকে চিনি না। এবং আমাদের এই সাতক্ষীরা দায়রা জজ সেই সময় বলছিল যে আসলে তো আমার হাত পা বাঁধা, আমি তো এই চেয়ারে বসে আছি এই জন্য কিছু বলতে পারতেছি না। কিন্তু যদি আমি চেয়ারে বসে না থাকতাম তাহলে আগে হাসপাতালে পাঠাতাম, তারপরে হলো বিচার করতাম। এই আর কি। ঠিক আছে, শেষে কি ডিসিশন হয়েছে বলেন। শেষে ওই ডিসিশন হয়েছিল ওই সেই ভাগ্নের সাথেই হলো ঘর সংসার করেছিল। স্বামী স্বামীকে বলেছিল, ওই স্যার বলেছিল যে আপনি জীবনে বেঁচে গেছেন, ওই মহিলা যে আপনাকে ত্যাগ করে চলে গেছে আপনি জীবনে বেঁচে গেছেন, না হলে আপনি মার্ডার হয়ে যেতেন। আচ্ছা, বিবাহ বিবাহ হচ্ছে একটি ব্যক্তিগত চুক্তি। একজন যদি সংসার করতে না চায়, কোনো জি আদালত তাকে বাধ্য করতে পারে না ওনার সাথে সংসার করতেই হবে আপনাকে। এটা আছে না জি চুক্তি, জি চুক্তি জি প্রবল করা যায় না। কোথায়? জি 21 ধারায় আছে যে জি একজন মহিলা সংসার করতে চায় না, পৃথিবীর কেউ তাকে, মানে এখানে কোনো আইন বাধ্য করতে পারবে না। জি। বুঝতে স্যারও পেরেছেন? স্যারও স্যারও একই কথা বলছিল যে আপনি আপনি জীবনে বেঁচে গেছেন যে আপনি মার্ডার হয়ে যাননি, নাহলে তো ওই মহিলাই তো আপনাকে মার্ডার করে দিত ওই ওই ওই, আপনার ভাগ্নির কারণে। এই আর আচ্ছা, কি। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা জি ক্লাসটা স্যার। আগাই ভাই। জি স্যার। জি আচ্ছা, এখানে এবার আমরা সিদ্ধান্তে যেটা দেখব যে আলোচ্য প্রশ্নের ঘটনা ও এসআর অ্যাক্টের 56 ধারার বিধান বিশ্লেষণ পূর্বক এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, মানে আমরা সিদ্ধান্ত যে হ্যাঁ, তো আশা করি সবকিছু ঠিক আছে যেটা আলোচনা করছিলাম। সিদ্ধান্তে আমরা দেখব যে এক্স এর কোনো প্রতিকার আছে কিনা। যেহেতু এক্স ক্রুসিবল গুলো কার্যত কখনো পেটেন্ট প্লাম্বাগো ক্রুসিবল নামে নিজ বা তার কোম্পানির পক্ষে পেটেন্ট করার মাধ্যমে তা আইনত সুরক্ষিত করেনি, সেহেতু ওয়াই একই নামে তার তৈরি ক্রুসিবল বাজারজাত করা সত্ত্বেও পেটেন্ট না থাকার কারণে ওয়াই এর বিরুদ্ধে এক্স এর আইনগত কোনো প্রতিকার নেই। অর্থাৎ এক্ষেত্রে একই নামে ক্রুসিবল বাজারজাত করা সত্ত্বেও ওয়াই এর বিরুদ্ধে এক্স চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনায় আনীত মোকদ্দমার ডিক্রি পাওয়ার জন্য আইনত হকদার নন। মানে উনি তো চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারতেন, কিন্তু সেটা করতে পারবেন না, কারণ তার নিজেরই প্যাটেন্ট নাই। আচ্ছা, আরেকটা, এক্স একটি নতুন ভবন নির্মাণের মাধ্যমে আলো গমনাগমন ও ব্যবহারের পথে এমন প্রতিবন্ধকার সৃষ্টি করে যে ওয়াই যার ওপর লিমিটেশন অ্যাক্টের 4th খণ্ডের বিধান অনুসারে অধিকার অর্জন করেছে। 4th খণ্ডে কি আছে? সুখাধিকার, ইজমেন রাইট। 20 বছর ধরে যদি ব্যবহার করে তাহলে সেইটা তার ইজমেন রাইট হয়ে যায়। তাহলে আলো চলাচল করে এবং পথ আছে, এক্ষেত্রে এক্স এর বিরুদ্ধে ওয়াই এর আইনগত প্রতিকার কি? তো এখানে দেখেন যে আমাদের আইনে 55 ধারার বিধান আসবে যে একটি বাধ্যবাধকতা ভঙ্গ করার জন্য। আর আরেকটা আমাদের বিষয় যুক্ত হবে 55 ধারার সাথে, 4th অধ্যায়ের সুখাধিকারের অধিকার অর্জন করেছে, এই দুইটা পয়েন্ট এখানে আসবে। সুখাধিকার অর্জন করেছে এই কারণে কিন্তু 55 ধারায় তিনি এক্স এর বিরুদ্ধে ওয়াই বাধ্যতামূলক নিষেধাজ্ঞার প্রার্থনায় আনীত মোকদ্দমার ডিক্রি পাওয়ার মাধ্যমে এক্স এর উক্ত নতুন ভবনটির প্রয়োজনীয় অংশ ভেঙে ফেলার ব্যবস্থাকরণের দ্বারা আলোর গমনাগমন ও ব্যবহারের পথে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করতে পারবেন। যদি সুখাধিকার না থাকতো তাহলে কিন্তু আবার এটা পারতেন না, সুখাধিকার আছে বলেই কিন্তু উনি পারছেন, এই অধিকারটা তৈরি হয়েছে। তার মানে এখানে গ্রাউন্ড হচ্ছে সুখাধিকার। আর কোন আইনে এটা করছেন? 55 ধারায় ম্যান্ডেটরি ইনজাংশন উনি নিতে পারছেন। টপিক 4, ড্রাফটিং বা আর্জি বা দরখাস্ত মুস্তাফিজ
এই আইন থেকে ড্রাফটিং আসার সম্ভাবনা মানে সিপিসির পরেই সবচেয়ে বেশি এটাতে। দুইটা ড্রাফটিং। আসমা একজন দরিদ্র মহিলা, সে তার 4 শতাংশ জমিতে দখলে ছিল, কিন্তু উক্ত জমিতে তার কোনো সত্ত্ব নাই। মানে মালিক না, কিন্তু সে অনেকদিন ধরে ভোগ দখল করছেন, সে ব্যবহার করছেন। তাহলে তিনি যেহেতু ব্যবহার করছেন, তাহলে ব্যবহার শর্ত তার থাকতে পারে, অন্যান্য শর্ত থাকতে পারে। তার মানে এখানে 9 ধারার একটা আমরা কি পাচ্ছি, এসেন্স পাচ্ছি, উপাদান পাচ্ছি, যে 9 ধারায় মামলা করতে হতে পারে হয়তো বা, এতটুকু পড়েই। এভাবে আপনাদেরও বুঝতে হবে। তার প্রতিবেশী রফিক একজন বিত্তবান ও প্রভাবশালী ব্যক্তি, তার মানে জোর করে মেবি তাকে উচ্ছেদ করবে। সে উক্ত জমিটি প্রকৃত মালিকের নিকট হতে ক্রয় করার অজুহাতে 1 আগস্ট 2022 আসমাকে বেদখল করে। তারিখটা পরিবর্তন হতে পারে, রিসেন্ট তারিখ আসতে পারে। আসমা এ ব্যাপারে আপনার উপদেশ চাই। এখানে আপনি কে? একজন অ্যাডভোকেট। আপনি পরীক্ষার্থী হলেও একজন অ্যাডভোকেট হিসেবে আপনাকে উত্তর করতে হবে। সে কোন আইনের বিধান বলে কি প্রতিকার পেতে পারে তা উল্লেখপূর্বক একটি আর্জি মোসাবিদা করুন। তাহলে এখানে ঘটনা কি সেটা আমরা বলে দিলাম। উচ্ছেদ হওয়া পর্যন্ত বিচার্য বিষয় কি? স্থাবর সম্পত্তি হতে সদ্য বেদখল হওয়া আসমার প্রতিকার বিষয়ে উপদেশ দিতে হবে আসমাকে, এবং উপদেশ দিয়ে আমাদের বসে থাকলে হবে না। তার জন্য আবার উপদেশ দিলে আসমা বলবে, ঠিক আছে স্যার, আপনি একটা তাহলে আমার জন্য মামলা করে দেন। কিনিয়ে নিলেন, নেওয়ার পরে তার জন্য একটা আর্জি রেডি করে আদালতে দাখিল করবেন। কি আর্জি রেডি করবেন সেটাই এখন পরীক্ষার খাতায় লিখতে হবে। এই হচ্ছে বিষয়। তাকে উপযুক্ত আইনানুগ প্রতিকার প্রদানের উদ্দেশ্যে বিজ্ঞ আদালতে তিনি যেন তার সম্পত্তি ফেরত পান, এই কারণে আপনাকে একটা মামলা করতে হবে, এই তো। তাহলে 9 ধারা তখন পড়ার সময় বললাম, যেহেতু নিজের কি নাই, দখল নাই, সরি শর্ত নাই বা মালিকানা নাই। মালিকানা থাকলে 8 ধারায় যেতাম, 842-এ মামলা করা যেত। কিন্তু যেহেতু মালিকানা নাই, সেটা তো করে লাভ নাই, মালিকানা প্রমাণই করতে পারবে না। আমি দখলে ছিলাম ইওর অনার, আমি দখলে ছিলাম, আমি অনেকদিন ধরে দখলে আছি ইওর অনার, এবং 6 মাসের মধ্যে সে বেদখল করেছে। বাস, মানে এই বক্তব্যই বারবার আসবে। সত্য নিয়ে কোনো কথাই হবে না 9 ধারায়। অপরপক্ষ যেন 9 ধারায় সত্য নিয়ে কথা বলতে না পারে। হয়তোবা রফিক সম্পত্তিটা কিনেছে কারো কাছ থেকে, কিন্তু যেহেতু সত্য থাকলেও দখল নাই, হয়তোবা এখানে আসমা বেগমই ডিক্রি পেয়ে যাবেন, যদি উনি প্রমাণ করতে পারেন সেটাই। তো এখানে 6 মাসের মধ্যে অতিবাহিত হয়নি, এটা আপনাকে দেখাতে হবে। এই কারণে আপনি 9 ধারায় মামলা করছেন। এখন আপনি আরজিতে চলে যান। আদালতের নাম, সূত্র, মোকদ্দমা নাম্বার দিয়ে দিলেন। আপনার 2025 লিখবেন। অপ্র ও অপ্র লিখতে হবে, মানে অন্য প্রকার মামলা, বা ইংরেজিতে লিখলে ওসি, আদার কেস। এখানে বাদীর নাম ঠিকানা দিয়ে দিলাম। বিবাদীর নাম ঠিকানা দিয়ে দিলাম। এখানে আপনারা নাম যেহেতু আসমা আছে, আসমা দিবেন। পিতা, সাং, এগুলো সব ক, খ, গ এরকম দিয়ে দিতে পারেন, অথবা শুধু আসমা লিখে নিচে আর কিছুই লিখলেন না। মানে এই ঠিকানা অংশটুকু না দিলেও হবে। জাস্ট বাদী আসমা বেগম, বিবাদী রফিক। অথবা আপনি কি করতে পারেন, ঠিকানা লিখে ডট ডট দিয়ে দিতে পারেন, ঠিকানা লিখে ডট ডট দিয়ে রাখতে পারেন। আর যদি লিখেন পিতা, সাং, ডাকঘর, থানা, জেলা, তাহলে ক, খ, গ, ঘ, ঙ, এভাবে এই পাশে আবার চ, ছ, জ, ঝ, বর্গীয় জ, এইভাবে দিতে পারেন। অথবা এখানে থানা আর জেলা দুই দুই পাশে একই রাখতে পারেন, গ্রামের নামও একই রাখতে পারেন। তাহলে বিষয়, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 9 ধারার বিধান মতে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য প্রার্থনা। বাস্তব মামলায় কিন্তু ধারা উল্লেখ করা দরকার হয় না। বাস্তব মামলায় শুধু উচ্ছেদের মামলা। হ্যাঁ, উচ্ছেদের মামলা বলে আমরা এটা মামলা করি, এবং তাইদাদ অবশ্যই উল্লেখ করতে হয়। তাইদাদ মানে ভ্যালুয়েশন বা মূল্যমান 10 লক্ষ টাকার সম্পত্তি। বাদীপক্ষে বিনীত নিবেদন এই যে, বলে আপনি শুরু করলেন, বাদীর পরিচয় দিলেন, বিবাদী, বাদী আইন মান্য করে, এগুলো লিখলেন।
তারপরে মামলার সম্পত্তি বিষয়ে কিছু বর্ণনা দিলেন যে 4 শতাংশ জমি 4 বছরের অধিক সময় ধরে প্রকৃত সত্ত্ববান বা মালিকের নিকট হতে বন্ধক গ্রহণ করে বাধাহীন ও শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। তার মানে তিনি বন্ধক নিয়ে শান্তিপূর্ণ ভোগ দখল করছেন। কিন্তু এখানে প্রকৃত মালিকের নাম নজরুল ইসলাম একটা নাম দিয়ে দিলেন, তিনি বিদেশে আছেন। এখন আমি নজরুল থেকে সম্পত্তি নিয়ে ভোগ দখল করছি বন্ধক নিয়ে, আমার বন্ধক এখনো বহাল আছে। আর এই অবস্থাতে সে দাবি করছে রফিক যে নজরুলের কাছ থেকে নাকি সে সম্পত্তি কিনেছে। তো বিদেশে সে আছে, সে কিভাবে বিক্রয় করবে? সে দেশেও আসেনি বা কাউকে পাওয়ার অফ অ্যাটর্নিও দেয়নি। এই হচ্ছে মূল বক্তব্য, পড়লে বুঝতে পারবেন। সহজ, খুব সংক্ষিপ্ত এবং সহজভাবে লিখেছি এবং এইটা চলিত ভাষাতে লিখেছি। সাধু ভাষায় যদিও মূল মামলাটা আছে, আমার মূল মামলারই এটা কিন্তু একটা কাস্টমাইজ বা এক্সাম ভার্সন, এক্সামের জন্য উপযোগী করে এটা সাধু থেকে চলিত এবং সংক্ষিপ্ত করা হয়েছে বাক্যগুলো। পড়বেন, যে জায়গায় বুঝতে পারবেন না সেটা আপনি বলবেন। এখানে 7 পর্যন্ত মামলার আলোকে আপনাকে বর্ণনা করতে হবে, এই 6 পর্যন্ত। আর এখানে 7 নম্বর যেটা, এইটা এই যে কজ অফ অ্যাকশন, কত তারিখে হয়েছে, কত তারিখে উচ্ছেদ করলো, এই তারিখটা দিতে হবে। এবং এটাই হচ্ছে কজ অফ অ্যাকশন, যেই তারিখে বেদখল করে, উচ্ছেদ করে জোরপূর্বক, সেই তারিখটা হচ্ছে কজ অফ অ্যাকশন বা মামলা করার কারণ উদ্ভব। যেহেতু গত 1 আগস্ট 2022 ইং তারিখে বাদীকে জোরপূর্বক বেদখল করা হয়েছে এবং ঘটনার সময়কাল এখনো 6 মাস অতিবাহিত হয়নি, সেহেতু গত 1 আগস্ট 2022 তারিখে অত্র মামলাটি দায়ের করার কারণ উদ্ভব হয়ে অদ্যতক বিদ্যমান আছে। দেখেন, 7 নম্বরে কারণ উদ্ভবের কথা বললাম কত তারিখে, আর 8 নম্বরে হচ্ছে তামাদিতে বারিত হয়নি, 6 মাসের মধ্যেই 9 ধারায় যেহেতু মামলা করতে হয় সেটা। তাহলে 7 নম্বরে আপনারা এখানে 7-এর নিচে একটু আপনার নোট দিয়ে রাখেন, এটা হচ্ছে কারণ উদ্ভবের পয়েন্ট। কারণ উদ্ভব কথাটা এইভাবে আপনারা কোনাকুনি লিখে নেন, কারণ উদ্ভব। আর 8 নম্বরে কোনাকুনি লিখে নেন আপনারা যে তামাদির ব্যাখ্যা, অর্থাৎ মোকদ্দমাটি নির্ধারিত তামাদির মেয়াদের মধ্যেই দায়ের করা হয়েছে। এই দুইটা পয়েন্ট যদি মামলায় না থাকে তাহলে মামলা কিন্তু ফেল করবে। কজ অফ অ্যাকশন যদি বাদী বলতে না পারে, আজকে আমার বাদী জবানবন্দিতে আমি জিজ্ঞাসা করছি যে কত তারিখে আপনি দুর্গাপুর তহসিল অফিসে গিয়েছিলেন জমি খারিজ করতে গিয়ে, তা উনি এটা বলতে পারে না। তারপরে অনেকভাবে আমি তাকে বলা, তো আমি তো লিডিং কোশ্চেন করতে পারবো না, আমি তো বলে দিতে পারবো না, তবে একটু অন্যভাবে আমি স্যারকে বললাম, উনি বয়স্ক মানুষ, অসুস্থ স্যার, উনি কনফিউজড হয়েছেন, আমার প্রশ্ন বুঝতে পারছেন না। তখন আমি অন্যভাবে বললাম যে আপনি যে মামলা করছেন এটা কত সালে মামলা করছেন? তো স্যার 16 সালে মামলা করছে। আচ্ছা, মামলা করার কতদিন আগে আপনি এই দুর্গাপুরে গেছিলেন এবং জানতে পারলেন এই সম্পত্তি আরএস রেকর্ডে সরকারের নামে হয়ে আছে? তবে 2-3 মাস আগে। তখন জজ সাহেব বুঝতে পারলেন যে হ্যাঁ 16 সালেরই ঘটনা। এইভাবে তো এখানে অপর পক্ষের আইনজীবী যিনি ছিলেন, জিপি মহোদয়, উনি একটু বাধা দিচ্ছিলেন। তা আমি বললাম স্যার উনি যদি বাধা দেন তাহলে এটা স্যার চলমান থাকুক, আমি আগামী রেটে ওনাকে শিখিয়ে নিয়ে এসে এটা আবার বলিয়ে নিব। তো সবাই হাসছিল। কারণ যখন দেখবেন যে আমার সাক্ষী যখন থেমে যাচ্ছে, সিভিল মামলায় সাক্ষী বলতে পারছে না, এক জায়গায় থেমে গেছে, তখন আদালতে পোলাইটলি বলতে হবে স্যার এখানে চলমান থাক, আমার বাদী অসুস্থ ফিল করছে বা আবার বাদী ভুলে গেছে, আমার বাদীকে আরোভাবে রেডি করতে হবে, পরবর্তী ধার্য তারিখে আমার বাদী আবার জবানবন্দি দিবে, তখন এটা চলমান থেকে সেখানে শেষ হবে। এটা কিন্তু টেকনিক্যালি আমি যদি তাকে ফোর্স করতাম, বলেন বলেন কেন পারছেন না, ভুল যদি একটা সাল বলে দিত তাহলে মামলা আমার ফেল করতো। এটা কিন্তু একটা কৌশল। এরপরে এটা 8-এর পরে এটা 9 নম্বর। হ্যাঁ, 9-10 এই ক্রমিক নাম্বার গুলো একটু ঠিক করে নেন, 9-10-11। যেহেতু নালিশি সম্পত্তির অবস্থান, এটা টেরিটোরিয়াল জুরিসডিকশনের কথা বলছি, আদালতের স্থানীয় এখতিয়ারের মধ্যে, মানে স্থানীয় এখতিয়ার, এবং মূল্যমান বা তাইদাদ 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকার মামলা কোথায় হয়? সহকারী জজ আদালতে। সহকারী জজ আদালতের নামই কিন্তু উপরে লেখা আছে। আর 15 লক্ষ প্লাস যদি হয়ে যেত, 16 লক্ষ টাকা হলে সিনিয়র সহকারী জজ লিখতে হতো। আমি কি লিখেছি? সহকারী জজ লিখেছি, দেখেন আবারও দেখে দিচ্ছি, সহকারী জজ। কারণ 10 লক্ষ টাকা, 16 লক্ষ টাকা যদি হতো বা 15 লক্ষ
5,000, 1,000 টাকাও যদি হতো, 15 লক্ষ, 1,000 হলেও 15 লক্ষ ক্রস হলেই সিনিয়র সহকারী জজ লিখতে হতো। আর 25 লক্ষ প্লাস হয়ে গেলে 26 লক্ষ টাকা যদি হতো, তাহলে এখানে যুগ্ম জেলা জজ হয়ে যেত। এটা যদি ভুল করেন কেউ ড্রাফটিং লিখতে গিয়ে, তাহলে নম্বর 0 দিয়ে দিব। তাইদাদ বেশি দিয়েছেন কিন্তু তাইদাদ অনুসারে কোড ভুল লিখেছেন। মূল্যমান বা যেটাকে বলে পিকুইনিয়ারি জুরিসডিকশন, আর্থিক মূল্য মানে মানে আর্থিক এখতিয়ার, স্থানীয় এখতিয়ারের কথা বললাম, আর্থিক এখতিয়ারের কথা বললাম, যেই কোর্টে করা যায়। সেহেতু অত্র আদালতের মোকদ্দমাটি বিচার করার স্থানীয় ও আর্থিক উভয় এখতিয়ারই আছে, সেটা ব্যাখ্যা দিয়ে দিলাম এখানে। তাহলে আমি দিলাম কজ অফ অ্যাকশনের ব্যাখ্যা, দিলাম তামাদি আইনের ব্যাখ্যা, তামাদিতে বাড়তে হয়নি, তারপরেও এখতিয়ার যে দুইটা এই আদালতের আছে সেটাও বলতে হবে। এটা কমন একটা কি প্রসিডিউর, মানে ড্রাফটিং এর লাইন, এগুলো বলতেই হবে। যেহেতু নালিশি সম্পত্তির মূল্যমানের আনুপাতিক কোর্ট ফির প্যাড ভলরম অর্ধেক কোর্ট ফি দাখিল পূর্বক অত্র মোকদ্দমাটি রুজু করা হয়েছে, তার মানে এখানে পরের লাইনে কোর্ট ফি আমি দিয়েছি, কোর্ট ফি কম দিইনি ইওর অনার, আপনি মামলাটা গ্রহণ করেন, এখানে বললেন। তাহলে দেখেন যে 4টা জিনিস কম্পালসারি। তারপরে এসে এমত অবস্থায় বিচার শেষে বাদীর অনুকূলে ডিক্রি প্রদান করে নালিশি সম্পত্তিতে বাদীর দখল পুনরুদ্ধার করা একান্ত আবশ্যক, অন্যথায় বাদীর অধিকার খর্বিত হবে এবং বাদীর অপূরণীয় ক্ষতি সাধিত হবে। এটা বলার পর অতএব বাদী পক্ষের বিনীত প্রার্থনা, এই যে প্রার্থনা দিতেই হবে, কি চাচ্ছেন এটা আপনাকে শেষে চেয়ে নিতেই হবে আদালতে, প্রার্থনা না থাকলে মামলা ফেল করবে। তার মানে ড্রাফটিং এ প্রার্থনা মাস্ট। উপরোক্ত বিষয়াদি বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে বাদীর অনুকূলে, অনুকূলে মানে পক্ষে, বাদীর পক্ষে লিখতে পারেন, ডিক্রি প্রদান করে নালিশি সম্পত্তিতে বাদীর দখল পুনরুদ্ধার পূর্বক তা বাদীকে অর্পণ করতে, মোকদ্দমার যাবতীয় খরচা সহ বাদীর অনুকূলে এবং বিবাদীর প্রতিকূলে ডিক্রি দিতে, মানে কষ্ট যদি দেয় তাহলে মামলা, এই যে রফিক জোর করে যদি বেদখল না করতো, মামলা করা লাগতো না, মামলা করে খরচ দেওয়া লাগছে, উকিল খরচ থেকে শুরু করে অন্যান্য পিটিশন খরচ, কোর্ট ফি খরচ, ওকালতনামা, মনে করেন বাদীর 50,000 টাকা খরচ হয়ে গেছে, এটা যদি আদালত দেয় যে রফিক যেহেতু ভুল কাজ করেছে, তাই বাদীকে এই টাকাও দিতে হবে রফিককে। কস্ট খুব কম মামলায় দেওয়া হয়, সিভিল মামলায় কস্ট ছাড়াই ডিগ্রি বেশি হয়। আইন ও ইকুইটি মতে বাদী আরো যে সকল প্রতিকার পেতে হকদার, মানে শেষে এই লাইনটা রাখলাম যে যেটা এখানে চাও হলো না, এরকম যদি আরো পাই ওর অনার সেটাও দিবেন, দিলে তো আর বেশি হয় না, সে মর্মে ডিক্রি দিতে বিজ্ঞ আদালতে সদয় মর্জি হয়। মানে এমন কিছু বিষয় আদালতের দৃষ্টিগোচরে আসলো বা হয়তো বা মামলা পরিচালনা করতেই কোনো কিছু আসলো যে সেটাও দেওয়া যেতে পারে, তো আইন ইকুইটি মতে বাদী আরো যা যা পেতে পারে সব দিয়ে দেন বাদীকে, বাদীকে একেবারে খুশি করে দেন ইওর অনার। নালিশি সম্পত্তির তফসিল দিয়ে দিবেন, এখানে জেলা রাজশাহী, যেহেতু আমি রাজশাহী থানা দুর্গাপুর, এতটুকু মিল থাকবে, বাদ বাকিটুকু আপনারা পরিবর্তন করে দিতে পারেন, নাও দিতে পারেন। মৌজা ক, জেল নাম্বার একটা দিয়ে দিলেন, এগুলো না দিলেও হবে। সম্পত্তি তফসিল জেলা রাজশাহী থানা দুর্গাপুর উপরে ডট ডট দিয়ে দিলেও হয়ে যাবে, তবে দিতে পারলে ভালো একটা বানিয়ে। নালিশি সম্পত্তির চৌহদ্দি, চারিদিকে কি আছে এবং সত্য পাঠ, মনে রাখবেন আরজি সবসময় সত্য পাঠ দিতে হবে, আর পিটিশন বা দরখাস্ত দিতে হবে হলফনামা। আমার এই নোটের সর্বশেষ পৃষ্ঠায় কিন্তু এটা সম্পর্কে খুব সুন্দরভাবে সিভিল ক্রিমিনাল আরজি, দরখাস্ত, ক্রিমিনাল কমপ্লেন্ট এবং পিটিশনের কি কি কন্টেন্ট, কি কি দিতে হবে সেগুলো সুন্দরভাবে এক চোখ মানে এক পলকে দেখলে জানা যাবে। এগুলো যদি ভুল করেন ড্রাফটিং নম্বর 0 দিয়ে দিতে পারে আমি, তবে পরীক্ষায় কিছু না কিছু নম্বর পাবেন, কিন্তু আমি বেসিক ভুল করলে আমি 0 দিয়ে দেবো নম্বর। উপরোক্ত বক্তব্য সমূহ আমার জ্ঞান, অবগতি ও বিশ্বাস মতে সত্য, কে বলছে এটা? বাদী বলছে। ও সঠিক জেনে নিযুক্ত বিজ্ঞ আইনজীবীর সম্মুখে অত্র সত্যপাঠে নিজ নাম স্বাক্ষর করলাম বলে তারিখ দিয়ে দেওয়াল। এই তারিখটা পরীক্ষা যেদিন দিবেন সেদিনের তারিখ দিয়ে দিবেন। আচ্ছা, এই ড্রাফটিং নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ড্রাফটিং এর কজ অফ অ্যাকশন মানে কোর্টের নাম ভুল করা যাবে না, ড্রাফটিং এ মামলা নম্বরের লাইনটা রাখতে হবে, বাদী বিবাদীর কলম রাখতে হবে, মোকদ্দমার যে ভ্যালুয়েশন বা তাইদার সেটা রাখতে হবে, মোকদ্দমার প্রকৃতি কি সেটা মামলার নাম্বারের শেষে সাল 2025 দিয়ে অপ্র বা পারিবারিক এগুলো রাখতে হবে।
তারপরে মোকদ্দমা তাইদাদের সাথে কি বিষয়ে মোকদ্দমা সেটা উল্লেখ করতে হবে, এই যে 9 ধারার মোকদ্দমা এটা বললাম। তারপরে এটা বাদীর পরিচয় কি সমস্যা সেটা বর্ণনা করলেন প্রশ্নের আলোকে। তারপরে আপনাকে কজ অফ অ্যাকশন, কত তারিখে মামলা করার কারণ উদ্ভব হয়েছে। তারপরের পয়েন্ট দিতে হবে আপনাকে যে এই মামলা তামাদিতে বারিত হয়নি, মানে কজ অফ অ্যাকশন শেষে যতদিনের মধ্যে মামলা করার তামাদির মেয়াদ আছে ততদিনের মধ্যে করা হচ্ছে। তারপরে আপনাকে মামলার স্থানীয় এবং আর্থিক যে এখতিয়ার আছে আদালতের সেটা আপনাকে বলে দিতে হবে। তারপরে পরের পয়েন্ট এসে বললেন এই মামলা কোর্ট ফি সঠিক দেওয়া হয়েছে। তারপরে এইভাবে প্রয়োজনীয় জিনিসগুলো, এবং শেষে তো প্রার্থনা থাকবেই। আর প্রার্থনার পরে মামলার তফসিল দিতে হবে, তফসিল সাধারণত শেষে দিতে হয়। চৌহদ্দি দিতে হবে, চৌহদ্দি দেওয়াটা অপশনাল, দিলে ভালো, না দিলে খুব একটা সমস্যা নাই, সত্য পাঠ দিতেই হবে। আরেকটা ড্রাফটিং পড়ি, এই ড্রাফটিং নিয়ে কারো প্রশ্ন আছে? যেটা এইমাত্র শেষ করলাম আমি পড়ে। সিভিল ড্রাফটিং এত সহজ সরল করে কোথাও কোনো বইয়ে এভাবে আমি দেখিনি, এত সহজ করে নাই, কোনো না কোনো বই এর থেকে একটু অন্যভাবে আছে, কিন্তু আমি মডিফাই করে আপনাদের সহজ করে দেওয়ার চেষ্টা করেছি যেন আপনাদের মুখস্থ করতে সুবিধা হয়, এবং খুবই সংক্ষিপ্ত ভাবে। 10 নম্বরের যদি ড্রাফটিং আসে, 8 নম্বরের যদি ড্রাফটিং আসে, এতটুকু লিখে দিবেন, খুব দ্রুত শেষ হয়ে যাবে। হ্যাঁ, আব্দুল মাজিদ ভাই বলেন। হ্যালো, আব্দুল আসসালামু মাজিদ আলাইকুম ভাই, স্যার। স্যার, ওয়ালাইকুম আসসালাম, বলেন বলেন। আমার একটা প্রশ্ন, হয়েছে বিজ্ঞ সহকারী জজ আদালত হুম হুম, মামলার নম্বরটা, এটা শুধু তো আমরা সালটা থাকবে, তার আগের ঘরটা তো মনে হয় ফাঁকা রাখতে হবে, তখন মামলার নম্বরটা পড়ে নাই তখন। হুম হুম। ফাঁকা রেখে দিবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে যেটা আছে বুঝতে পারছি। এই যে 120 দিয়ে দিয়েছি, এটা ফাঁকা রেখে দিবেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক এখানে যদি আছে। মামলা নাম্বার লিখেও দেন তাও সমস্যা হবে না, কারণ আমি তা লিখার মামলা পর নম্বর। যদি আপনি যদি মামলা নাম্বার লিখেও দেন তাও সমস্যা হবে না। কি কারণে? আমি লিখার পর যখন আদালতে জমা দিয়ে দিব তখন একটা তো মামলা নাম্বার সঙ্গে সঙ্গে পড়বেই। বুঝতে আচ্ছা, পারেননি? তবে ফাঁকা রাখাটাই শ্রেয়, বুঝতে ফাঁকা পারছি। রাখাটাই শ্রেয়, ঠিক আছে? ফাঁকা না রাখলেও প্রবলেম হবে না। আর ঠিক তবে আছে আরজিতে ফাঁকা রাখা উচিত। আর যদি সেটা আপনার পিটিশন হয়, অবশ্যই মামলা নাম্বার দিতে হবে, কারণ মামলা নাম্বার পড়ার পরে তো পিটিশন দেওয়া হয়, তাই না? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ মনে থ্যাংক ইউ। করে দেওয়ার জন্য। আগে আগের ভিডিওতেও মেবি এই ধরনের প্রশ্ন আসছিল, তখনও বলেছিলাম। আচ্ছা। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জলিল এত তারিখে তার পিতার মৃত্যুর দিন হতে, তাহলে এত তারিখে পিতা মারা গেছে এবং ওই দিন হতে ওয়ারিশ সূত্রে এক খণ্ড জমির মালিক। পিতা মারা গেলে ওয়ারিশ যারা থাকে তারা জমির মালিক হয়। যেহেতু পুত্র আছে, পুত্র তো ডেফিনেটলি জমির একজন মালিক হবে। কি হিসাবে? কুরানিক হেয়ার্স, মানে কুরআনে বলা আছে যাদের যাদের তারা, মানে ওয়ারিশ এক কথায়। যাদের ফারাইজ পড়া আছে তারা এগুলো জানবেন, 12 প্রকার ব্যক্তিকে বলা হয় কুরানিক হিয়ার্স। স্থানীয় ভূমি শত্রু কামাল, ভূমিদস্যু সরি, কামাল, তাহলে কামালের কাজ কি? অন্যের ভূমি শুধু জোর করে দখলে নেওয়া। এত তারিখে জলিলকে উক্ত জমি থেকে বলপূর্বক বেদখল করে এই বলে যে সে জলিলের চাচার হেলাল উদ্দিনের নিকট থেকে ওই সম্পত্তি হালে খরিদ করেছে। হালে মানে সম্প্রতি, রিসেন্টলি ওই জমির মালিক হয়েছে। খরিদ করা মানে ক্রয় করা বা পারচেস করা। মোকদ্দমার প্রধান বৈশিষ্ট্যগুলোর উল্লেখ করে উপযুক্ত আদালতে দায়েরের জন্য জলিলের পক্ষে একটি আর্জি মোসাবিদা করুন। এতে সংশ্লিষ্ট আইনের উল্লেখ সহ প্রতিকার উল্লেখ থাকতে হবে। তাহলে এখানে প্রদত্ত প্রশ্নের বৈশিষ্ট্যগুলো এই, তার মানে ঘটনাটা এখানে বললেন, এখানে একটা প্রবলেমেটিক প্রশ্ন জুড়ে দিয়েছে, প্রতিকার উল্লেখ করতে হবে। তো প্রতিকারটা আমরা প্রথমেই লিখবো, অথবা প্রতিকারটা আমরা লাস্টেও লিখতে পারি, অর্থাৎ প্রথমে আরজি মুসাবিদা থাকলো, প্রতিকার লাস্টে দিলাম। অথবা আপনি প্রথমেই প্রতিকার দিয়ে দিলেন, লাস্টে আরজি মুসাবিদা দিলেন, তাও করা যায়। তাহলে এখানে ঘটনা, বিচার্য বিষয়, প্রশ্নের মধ্যে আছে জলিলের জন্য উপযুক্ত আইনানুগ প্রতিকার সমূহ কি কি, কি কি করা যেতে পারে সেটা এখানে বলা আছে। 1 নম্বর কি? 9 ধারায় 6 মাসের মধ্যে মামলা করতে পারে। আর যদি 6 মাস পার হয়ে যায় সেক্ষেত্রে 842
12 বছরের মধ্যে মামলা করতে পারবে। এখানে দুইটা তারিখের মধ্যে যদি আমি পার্থক্য দেখি তাহলে কত দিনের পার্থক্য আছে? 12 সাল থেকে 22 সাল, তাহলে 6 মাস নিশ্চয়ই পার হয়ে গেছে। তাহলে এখানে 9 ধারায় মামলা করার সুযোগ নাই, তাহলে 8 ধারায় ডেফিনেটলি মামলা করতে হবে, এটাই বলা আছে এখানে। সাথে 42 ধারা যুক্ত হয়ে যাবে। 842 সম্পর্কে আমরা প্রথম টপিকে জানি, এটার বিস্তারিত আলোচনা করলাম না, এগুলো পড়লেই বুঝতে পারবেন। প্রথম টপিকে আছে এটা। এরপরে আমরা আদালতের নাম আরজি লিখতে শুরু করলাম। এখানে 220 এই জায়গাটা আপনারা ফাঁকা রাখবেন, দরকারই নাই, ইরেজ করে দিবেন টেক্সট। আমি ইরেজ করে দিলাম। এখানে স্ল্যাশ হ্যাশ মানে এটা এভাবে ইরেজ করে দিতে হবে। আচ্ছা, যাই হোক, 220 লেখার দরকার নাই, এখানে 2025 অপর দিবেন। বাদীর নাম দিলেন, এখানে জলিল, জলিল মামলা করছে, তাই বিবাদী হচ্ছে কামাল। এর আগে আগের ব্যাচে মানে এই ব্যাচেরই মেবি একজন আরজি মুসাবিদা করছেন, বাদীর জায়গায় বিবাদীর নাম, বিবাদীর জায়গায় বাদীর নাম লিখছেন, 0 দিয়ে দিয়েছি। এটা উলট পালট করা যাবে না। মানে কে বাদী কে বিবাদী, কে কাকে মামলা করতে হবে, কে সমস্যায় পড়েছে, যে সমস্যায় পড়বে সে মামলা করবে, আদালতের কাছে সাহায্য চাইবে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ও 42 ধারা মোতাবেক সত্যসহ দখল উদ্ধারের জন্য ঘোষণামূলক ডিক্রির প্রার্থনা। মোকদ্দমার তাইদা 10 লক্ষ টাকা। তাহলে বাদী বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক এবং আইন মান্যকারী ব্যক্তি, যেভাবে এর আগে শুরু করেছিলাম ওই রকমই। তাহলে এখানে মামলার মূল বক্তব্যগুলো আছে, যেটা প্রশ্নের মধ্যে আছে, কিন্তু প্রশ্নের সাথে কিছুটা আপনাকে কি করতে হবে, রং চং ঝুঁকিয়ে এটাকে একটা জাস্টিফাই করতে হবে, কি কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে। এটা একটা আপনার বর্ণনাকে কিছুটা ওই যে ভাব সম্প্রসারণ, প্রশ্নের মধ্যে ভাব থাকবে, এটাকে সম্প্রসারণ করতে হবে। তারপরে এই যে কজ অফ অ্যাকশনের ক্লজ, তারপরে আপনার তামাদি সংক্রান্ত ব্যাখ্যার ক্লজ বা পয়েন্ট বা দফা, তারপরে স্থানীয় এখতিয়ার, আর্থিক এখতিয়ার একই। কোর্ট ফি দেওয়া হয়েছে অ্যাড ভলোরম, এবার অ্যাড ভলোরম দিতে হবে, কারণ এখানে 8 ধারায় মামলা করা হচ্ছে তাই। তারপরে আপনি এখানে প্রার্থনা, তফসিল, চৌহদ্দি, সত্যপাঠ, শেষ। আচ্ছা, আপনাদের কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, ক্লাস যেহেতু শেষ। দ্বিতীয়ত মানে যে ড্রাফটিংটা খুব দ্রুত শেষ করলাম, এটার কারণে প্রশ্ন কারো থাকতেই পারে, তবে দুইটা একই জিনিস, এই কারণে আমি মেন মেন বিষয়গুলো জাস্ট দেখিয়ে দিলাম। আচ্ছা, শিবলি ভাই কি বলবেন বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি, আমাদের এই নোটের 60 পৃষ্ঠায় একটা যে আছে সংক্রান্ত একটা প্রশ্ন আছে, 60 পৃষ্ঠা, 60 পেজ। 60 পেজ, 60 পেজ, পরের পেজ, হ্যাঁ বলেন। এখানে যে হ্যাঁ, 3.6 নম্বর প্রশ্নের উত্তরে যে সিদ্ধান্তের লাস্টে এই প্রশ্নটা হচ্ছে, এখানে যেহেতু দেখা যাচ্ছে যে আদালতে গিয়ে প্রমাণিত হয়েছে যে এক্স এর কোনো পেটেন্ট নাই, পেটেন্ট সত্ত্ব নাই, হ্যাঁ, তারপরও সে পেটেন্ট সত্ত্বের মিথ্যা দাবি তুলে সে যে এই জিনিসগুলো বিক্রি করছে। এখন তো যেহেতু আদালতে প্রমাণিত হচ্ছে তার কোনো সত্য নাই, তার মানে কি সে তো গিলটি হলো। সেক্ষেত্রে নিশ্চয়ই তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সুযোগ আছে। সুযোগ নাই, ফৌজদারি আদালতে মামলা করার সুযোগ নাই। এখানে একজন লোক বলছে এখানে পেটেন্ট প্লাম্বগো ক্রসিবল নামে বাজারজাত করছে, তার মানে নামের সাথে পেটেন্ট শব্দটা যুক্ত করছে, কিন্তু উনি তো দাবি করেনি যে এটা আমি পেটেন্ট করেছি।
তিনি কি দাবি করেছেন, কিন্তু ওনার ব্র্যান্ডিং এর সাথে পেটেন্ট শব্দটা যুক্ত করেছেন। আমি কি বোঝাতে পারলাম? কি বুঝতে পেরেছি। ফৌজদারি অপরাধ করেননি, কিন্তু উনি ওনার ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তরে। জি কি বুঝতে কারণে? পেরেছি। আমারও জি আমি উনি জনসাধারণকে জি কি করছেন? উনি ধোকা দিয়েছেন। জনসাধারণের কে মিসলিড করছেন, ধোকা দিচ্ছেন। এই কারণে আপনি ভোক্তা অধিকার অধিদপ্তরে কি করতে পারেন, তার নামে কমপ্লেন করতে পারেন। এই ব্যক্তির নামে কমপ্লেন করে তাকে জরিমানা বা তার প্রোডাক্ট নিয়ে প্রবলেম করতে পারেন। কিন্তু প্রশ্নে তো সেটা চাওয়া হয়নি, আপনি জাস্ট জানার জন্য এটা জানতে জি চাচ্ছেন, এই তো। জি 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 তা কোনো ব্যক্তি যদি কোনো জনসাধারণের সাথে প্রতারণা করে বিজনেস করেন, ঠিক আছে, এটা ভোক্তা অধিকারের বিষয়। ওই যে আপনারা এখন তো ভিডিও দেখেন, এই ভিডিওতে দেখা যাচ্ছে ডিমের দাম বেশি নিচ্ছে বা আরো অনেক কিছু হলো, তো এইটা ভোক্তা অধিকার দেখবে। এইটা ফৌজদারি অপরাধের মধ্যে পড়বে না, কারণ কোনো একক ব্যক্তির সঙ্গে এটা এটা যত হচ্ছে না। তো ঠিক আছে, এক্ষেত্রে আর কি কারো প্রশ্ন পাবলিক আছে? ইন্টারেস্ট লিটিগেশন এই বিষয়ে কি হ্যাঁ, পিএল করার সুযোগ রয়েছে নিশ্চয়ই? আছে, পাবলিক অবশ্যই ইন্টারেস্ট আছে। লিটিগেশন। কারণ এখানে পিআইএল করা যাবে, কারণ এটা ব্যাপক মানুষের কাছে যাচ্ছে, কনফিউজড হচ্ছে মানুষ, এখানে ক্ষতিপূরণ চাওয়া যাবে ব্যাপক মানুষের জন্য। এবং একক ব্যক্তিও কিন্তু পিআইএল করতে পারবে নিজের জন্য। জি ধন্যবাদ। আচ্ছা, এখানে এটা দারুণ পয়েন্ট যে সে সে প্রতিকার পাবে না, তার বিরুদ্ধে কেউ প্রতিকার পাবে কিনা। হ্যাঁ, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে, কারণ সে সমাজের ক্ষতি করছে। আর কারো কোনো প্রশ্ন আছে? সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।